আমেরিকাকে তো ইরান বিশ্বাস করে না, ফিডব্যাক মানে আপনি বলতে যাচ্ছেন মার্কিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হ্যাঁ পিছনে অনেক কিছু থাকতে পারে, পিছনে অনেক ক্যালকুলেশন থাকতে না, পারে। আপনি নামতেছেন না তাদের সাথে, কিন্তু তাকে তো ঘাটে দিচ্ছেন আপনি। ইউএস এর বিরুদ্ধে রাশিয়া বা চীন যদি দাঁড়িয়ে যায়, এটা আপনার তৃতীয় বিশ্ব ছাড়া যুদ্ধ ছাড়া আর কিছুই হবে না। ডট ডট যারা জনগণ তাদেরকে বোকা বানানোর জন্য কি এই আলোচনাটা টেবিল তারা সাজানো হচ্ছে? না আলোচনা আপনার সাথে আমি একটু এখানে আসলে আমার একটু দ্বিমত আছে। মানে ড্রোন ক্ষেপণাস্ত্র আমাদের উপরে পড়ছে না, কিন্তু তার চেয়ে ভয়াবহ জিনিস আমাদের 60 টাকাটা 80 টাকা হয়েছে, তখন 70 টাকা হবে। কমছে তো, হ্যাঁ বলে কমছে তো, 10 টাকা কমছে, কিন্তু আগে যে 60 টাকা ছিল সেটা বলেন। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে কিছু অনুরোধ জানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদেরকে আপনারা দেখছেন, আমাদের অনুষ্ঠানটা অনুভব করছেন, আমাদেরকে আপনারা পরামর্শ দিচ্ছেন, সেই জায়গাটার নাম, সে দেশের নাম বা জায়গার নাম সহ আপনার নামটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর ইন্টারন্যাশনাল জিওপলিটিক্যাল যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান, আমাদেরকে মেইল করেন, আমাদের কমেন্ট সেকশনে সাবজেক্টটা লিখে দেন, আমরা সেই বিষয়ে আলাপ আলোচনা করব। তো আজকে আপনাদের সঙ্গে আমি বরাবরের মতো রয়েছি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আমি প্রবীর বুড়া চৌধুরী। প্রবীর দা, আমাদের টক শোর দেশ এবং দেশের বাইরের অগণিত দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আপনি জানেন যে 60 দিনের একটা মেমোরেন্ডাম সাইন হয়েছিল, সেটা ফ্রাইডেতে ট্রাম্প তার মুখের ভাষায় উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দেওয়ার পরে আমরা দেখলাম তাৎক্ষণিক প্রায় হামলা কিছু হলো, প্রতি হামলা হলো, এবং গতকাল এবং আজকে সকালেও একই অবস্থা। ইরানে কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সামরিক স্থাপনায় দেখলাম যে আপনার বিশেষ করে হরমুজ প্রণালী ঘেঁষা যে সামরিক ঘাঁটিগুলো ইরানে আছে সেখানে অ্যাটাক করেছে। পক্ষান্তরে ইরানও খুব মানে ম্যাসিভ আকার না হলেও ভালো কাউন্টার দিছে। এখন ঘটনা হলো রাহাবারের দাফন প্রক্রিয়া শেষ। 6 দিনের যে দীর্ঘ একটা দাফন প্রক্রিয়া ছিল ইরান এবং ইরাকের দুই দেশের মধ্যে। ইরান তো এখন মেন্টালি অনেক ফ্রি, যেহেতু একটা তাদের একটা বাধা ছিল রাহাবারকে দাফন করতে হবে, দাফন অনুযায়ী সবকিছু মিলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আমার কাছে যেটা মনে হচ্ছে, নতুন করে একটি হামলা করে বা ইয়ে করে একটা নতুন যুদ্ধ অবস্থা তৈরি করে ইউএসএ নিজের একটা অবস্থান আবার জানা যেতে চাচ্ছে। কারণ আলোচনার টেবিলে আমার কাছে যেটা মনে হয়েছে, যুদ্ধের প্রথম দফা হামলার ক্ষেত্রে, সেক্ষেত্রে যেমন আপনার এক ধরনের সফলতা আসলে ইউএসএ বা তার মিত্র বা তারা পায়নি, ইসরায়েল তারা পায়নি। দ্বিতীয় ক্ষেত্রে বা সেকেন্ড স্টেপে আমরা যেটা দেখলাম, আলোচনার টেবিলে গেল। সেই আলোচনার টেবিলে আসলে ইরানের, আমি বলবো যে দুর্বল প্রতিপক্ষ মনে করা হয়েছিল ইরানকে। সেই ইরান কিন্তু এমন কিছু যুক্তিসঙ্গত, এমন কিছু কারণ উত্থাপন করলো এবং এমন কিছু পয়েন্ট সে রেইজ করলো, তার সেই রেইজ করা পয়েন্টগুলোতে আসলে ইউএসএ বা তার মিত্র দেশ যারাই আলোচনায় ছিল তারা আসলে সেই জায়গাটা করতে পারে। তাহলে সমস্যাটা কি ছিল? সমস্যা হচ্ছে তার প্রথম এবং প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এখানে হরমুজ প্রণালী। ইরান স্বাভাবিকভাবেই যেটা যুদ্ধের আগে চিন্তা করেনি, হামলার আগে চিন্তা করে, সেই হরমুজ প্রণালীকে তার নিয়ন্ত্রণে বাইরে সে দিবে না। কারণ সে বুঝতে পারছে এইটাই তার জন্য সবচেয়ে বড় একটি প্লাস পয়েন্ট। ভৌগোলিকভাবে সে যে অ্যাডভান্টেজটা পাচ্ছে, সেই অ্যাডভান্টেজটা সে কোনোভাবেই যুদ্ধের কারণে ছাড়তে রাজি নয়। সে যুদ্ধের কারণে ছাড়তে রাজি নয়, সেই ভৌগোলিক অ্যাডভান্টেজটা তার লাগবে। এবং সেই জায়গায় এসে আসলে আপনার ইয়েটা আটকে যায়, আপনার আলোচনাটা আটকে যায়। আর সাধারণভাবে আপনি বলতে পারেন যে হরমুজ প্রণালী ছাড়লে সমস্যা কি? ছাড়লে সমস্যা নেই। আপনি যেমন ধরেন বঙ্গোপসাগর আমার জন্য একটি ভাইটাল একটি পয়েন্ট। বঙ্গোপসাগর যদি আমার কাছ থেকে, আমার যে পোর্শনটুকু আছে, পাশে মিয়ানমার আছে, এদিকে ইন্ডিয়াও আছে, সেই পোর্শনটুকু যদি কেউ নিতে চায়, আমার যে পোর্শনটুকু যে আছে সেই পোর্শনটাকে আসলে আমি ছাড়বো কিনা? কারণ ভৌগোলিকগত অবস্থানটা, ভৌগোলিকগত যে দাবিটা, যে সীমারেখাটা, সেই সীমারেখাটা কিন্তু অনেক বেশি একটি দেশের জন্য সাউন্ড একটি পয়েন্ট থাকে, এবং এই জায়গাটাকে আসলে কেউ কখন ছাড়তে যায় না। সে তার অন্য মানুষ এই অবস্থায় আমেরিকা বা ইউএসএ বা অন্য দেশে এসে ঘাঁটি করছে, অন্যের জায়গায় এসে তার সামরিক স্থাপনা রাখছে বা তৈরি করছে, সেখানে স্বাভাবিকভাবে ইরান কিন্তু তার যে অ্যাডভান্টেজটা আছে, সেই ভৌগোলিক পয়েন্টটাকে সে ছাড়তে চাইবে না, এবং আলোচনাটা আটকাচ্ছে কিন্তু সেই জায়গায় হরমুজ প্রণালীতে। কিন্তু আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগছে যে এটা টোটাল নেগোসিয়েশনে যেতে পারতো। ইউএসএ বা যারা আছে তারা এটা নেগোসিয়েশনে যেতে পারতো। এবং আপনি খেয়াল করবেন, ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশ কিন্তু, ইতালি সহ অনেক দেশ কিন্তু এক ধরনের নেগোসিয়েশন ইরানের সাথে সমঝোতা, এবং কোনো দেশ বলছে আচ্ছা ঠিক আছে, যদি টোল দিতে হয়, সমস্যা, তোমাকে যদি আমার এই জন্য কিছু অর্থের বিনিময়ে এটা যদি পারাপার করতে হয়, যা তারা কিন্তু রাজি হচ্ছিল এবং রাজি হয়ে, আবার কেউ ইরানের সাথে আলাদাভাবে মধ্যস্থতা করছিল, আলাদাভাবে
তার জাহাজগুলো চুক্তি করছিল, সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা তারা কিন্তু না, তারা এই জায়গাটাকে প্রেসার ক্রিয়েট করে তাদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে। এটাই সবচেয়ে বড় সমস্যা। কারণ ঘটনা হচ্ছে আমেরিকাকে তো ইরান বিশ্বাস করে না সবসময়। তাহলে ইরান বারবার আলোচনা টেবিলে যাচ্ছে কেন? আবার আপনি একটা কথা বলেন, ইউরোপের অনেক দেশ হরমুজ প্রণালীতে একটা নেগোসিয়েশন মানে টোল দিয়ে তারা যেতে চায়। আপনি জানেন যে গত পরশুদিন ইরানের স্থানীয় একটা পত্রিকা বা অনলাইন বলেন, তারা কিন্তু ইউরোপের সহ আমেরিকা সহ 13 জন নেতৃত্বের নাম প্রকাশ করেছে যাদেরকে তারা টার্গেট করেছে শেষ করার জন্য। তার মধ্যে কিন্তু ইতালির প্রধানমন্ত্রী রয়েছেন। কারণ ঘটনা হচ্ছে ন্যাটো তো উপর থেকে বলে, বা ন্যাটোভুক্ত দেশগুলো বা ইউরোপ উপর থেকে বলে তারা ইরান হামলায় কোনোভাবে জড়িত না এবং যাবে না, কিন্তু ভেতরে ভেতরে তাদের ঘাটে কিন্তু তারা দেয়। এখন ইরান একদিকে আলোচনা করছে, সব ঠিক আছে, একদিকে আবার 13 জনের বিরুদ্ধে আপনার এক প্রকার হুলিয়া জারি করেছে যে এদের এখানে যেখানে দেখা যাবে তাদেরকে শেষ করে দিতে হবে। সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আবার হামলা। তো আলোচনাটা তাহলে কেন চলছে? আমাদের মতো যারা যারা জনগণ, তাদেরকে বোকা বানানোর জন্য কি এই আলোচনাটা টেবিল তারা সাজানো হচ্ছে? না, আলোচনা আপনার সাথে আমি একটু এখানে আসলে আমার একটু দ্বিমত আছে। আলোচনা আপনি কিন্তু কোনো অবস্থাতেই আপনি বন্ধ করতে পারবেন না। যে কোনো যুদ্ধের আগে পরে, যুদ্ধের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে আপনার এই আলোচনাটা কিন্তু আপনার থাকবে। এটা কিন্তু প্রথমত হচ্ছে আপনি আলোচনা বন্ধ করলে কিন্তু আপনার তাহলে মানে কি আপনি মৃত্যুকে স্বাগত জানাচ্ছেন। আপনি যে কোনো যুদ্ধ মানে কি মৃত্যু, তো এখানে সবচাইতে বড় পয়েন্ট বা সে এন্ডিং এতে কিন্তু যে কোনো কিছু ডিস্ট্রয় হয়ে যাওয়াটা, কিন্তু আপনি তো ডিস্ট্রয়কে আপনি স্বাগত জানাতে পারেন না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আলোচনাটাকে রাখতে হবে। কারণ আপনি বলতে পারেন আলোচনার পাশাপাশি তাহলে এই 13 জনের তালিকা কেন, 13 জনের এই নামটি কেন, যেখানে পাবে সেখানে এই থ্রেটটা থাকবে। কারণ ইসরায়েল কিছুদিন আগে আপনার ওই যে বর্তমান মুস্তাফা খামেনি, রাহাবার সহ কিছু নাম কিন্তু তারা প্রকাশ করে যে এদেরকে দেখলে শেষ করে দেয়। এই যে কাউন্টারপার্ট থাকবে, আপনি হামলা করছেন, এইটা হচ্ছে আলোচনার টেবিল এক ধরনের প্রেসার ক্রিয়েট। আপনি এই 13 জনের তালিকা দেওয়ার মানে এই যে 13 জনকে আপনি মেরে ফেলছেন, 13 জনের তালিকা দেওয়ার মানে হচ্ছে এই 13 জনকে আপনি আলাদাভাবে নজরে রাখছেন। এই 13 জনকে আপনি নজরে রেখে একটা জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন যে এই আলোচনা যদি ব্যর্থ হয়, এই আলোচনা যদি এক ধরনের সফল না হয়, তাহলে কিন্তু এই ব্লেমিং গেম বা ব্লেমিং এর জায়গায় কিন্তু আপনি এই 13 জনকে আপনার নিয়ে আসতে পারবেন। আপনি ইরানের এই হামলা, ইরানের এই হামলার উত্তর দেয়া, এই প্রত্যেকটার পাশাপাশি দেখবেন যে কূটনৈতিক চ্যানেলগুলো কিন্তু আছে। আপনি দেখছেন ট্রাম্প কিন্তু এই ননসেন্স বলছে যে যুদ্ধ শুরু হয়েছে বা এই আবার যুদ্ধ ফিরে আসলাম বা আবার আলোচনা সেই রাস্তা বন্ধ হয়ে গেল। কিন্তু দেখুন পাশাপাশি কিন্তু আমরা জানি যে অনেক কিছু কিন্তু ওপেনলি দেখা যায় না। কূটনীতিক চ্যানেলে আপনি অবশ্যই কিছু ওপেনলি দেখবেন না। কূটনীতিক চ্যানেলে আপনাকে কিছু ডিফারেন্ট কিছু চ্যানেল চালু থাকে যেগুলোতে আপনি দৃশ্যত সাধারণ মানুষের চোখে পড়ে না, মিডিয়ার চোখেও আসে না। এগুলো চলবে, এটা স্বাভাবিক। প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা যেন আমাদের সাথে যে কোনো দেশে, যেমন আপনি দেখতে পারেন যে আমাদের যে দুইটি দেশ বা মিয়ানমারের সাথে কিন্তু আমাদের এখন একটি কূটনীতিক, আপনি যেটা জানেন কূটনীতিক একটা মোটামুটি একটা টান পড়ে চলছে, এখন খুব একটা সময়। কিন্তু এর মাঝখানেও দেখবেন যে মিয়ানমারের সাথে ইভেন ওদের যে বিদ্রোহী গোষ্ঠী সবার সাথে কিন্তু একটা সব দেশের রাষ্ট্রের একটা আভ্যন্তরীণ একটা যোগাযোগ থাকে। এই যোগাযোগগুলো কখনোই বন্ধ করা যায় না। ঠিক একই ক্ষেত্রে কিন্তু ইরানের ক্ষেত্রে আরো বেশি হবে, কারণ এটা ইন্টারন্যাশনাল মানে এত ডিপ ক্রাইসিস, এত বেশি এটা সমস্যা, এই সমস্যা আপনি বন্ধ করতে পারবেন না। ট্রাম্পকেই আপনি দেখুন না, ট্রাম্প প্রতিদিনই বেড়ে ফেলছে, ট্রাম্প প্রতিদিনই বোমা মারছে, ট্রাম্প হামলা দিয়ে ইরানকে গুড়িয়ে দিচ্ছে। কিন্তু আবার যখন আলোচনার প্রসঙ্গ আসে, ট্রাম্প কিন্তু সেই আলোচনাতেও আবার পার্টিসিপেট করতে লোক পাঠাচ্ছে। এই বিষয়টা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। এখন ঘটনা বলেন আপনি আলোচনার পক্ষে, খুব ভালো কথা, আপনি আলোচনার পক্ষে থাকেন, দেখেন কিছু করতে পারে। কিন্তু দেখেন এই যে ইরানে 28 তারিখে হামলা হলো, 4টা আলোচনা কিন্তু শেষ হয়ে 5ম আলোচনার কিন্তু ওমান একটা ডেট দিছিল, তার মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল হামলা করলো, গেল এই কথা। তারপরে আবার একটা 42 দিনের যুদ্ধ আমরা ভয়াবহ দেখলাম। তারপরে হলো পাকিস্তানের নেগোসিয়েশনে একটা যুদ্ধবিরতি আসলো, এবং সর্বশেষ আপনার সুইজারল্যান্ডে একটা চুক্তি স্বাক্ষর হলো, 60 দিন কোনো হামলা হবে না, যে যার। কিন্তু আবার হামলা হলো। ইরান দেখতেছে যে বৈঠক যাচ্ছে, আমি সবকিছু ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প হুমকি দিচ্ছে, আলোচনা করছে, কিন্তু আপনি বিজ্ঞানের ভাষায় একটা কথা আছে যে আপনি কাজ করছেন প্রচন্ড, কি কাজ, একটা দেয়াল ধাক্কা দিচ্ছেন, কিন্তু দেয়ালটা 1 ইঞ্চি সরছে না। আপনার এই মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে, যেহেতু ইসরায়েল এখানে কোনো সময় আলোচনা পার্টিসিপেট করেনি, এদের মধ্যে আজ পর্যন্ত আলোচনার কোনো সফল ইতিহাস কি আপনি দেখাতে পারবেন? এখানে দুটো বিষয় আপনাকে বলতে হবে। এই যে পরিস্থিতি আপনি আজকে এখন দেখছেন, সেই পরিস্থিতি কিন্তু সাম্প্রতিক সময় কেন 90 দশকের পর থেকে, মিডল ইস্ট ওয়ারের পর থেকে আমরা কিন্তু কোনো যুদ্ধক্ষেত্রে এই ধরনের ইতিহাস দেখিনি যে কাউন্টার বা ইউএস এর বিপক্ষে দাঁড়ানো শক্তিকে কখনো আমরা সেভাবে
ফিডব্যাক মানে আপনি বলতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কেউ একটা ঢিল করে এইটাই আমি বলবো ইউএস এর জন্য এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। এই 90 এর পর থেকে আমি আগের গুলো স্নায়ুযুদ্ধ চলাকালীন সবাইটা বাদ দিলাম, 90 এর পর থেকে যে মধ্যপ্রাচ্যে যে মিডল ইস্টে যে যতগুলো যুদ্ধ হয়েছে বা যতগুলো সংঘাত হয়েছে কোনোটাই কিন্তু সেই ধরনের কাউন্টার আমরা দেখিনি ইউএস এর জন্য। ইউএস এর জন্য এটা প্রথমবারের মতো একটি, অবশ্যই এই এক্সপেরিয়েন্সটা প্রথমবার, অভিজ্ঞতা তার প্রথমবারের মতো। তার সে দেখছে যে তাকে এই আপনি এটা জাস্ট দাবার বোর্ডের মতো চিন্তা করেন, আপনি রাজাকে সামনে প্রোটেকশন দিয়ে চারপাশে গুটিগুলো নাড়াচাড়া করছেন, এই আলোচনা হচ্ছে, দুটা মিসাইল ছুটছে, দুটা কাউন্টার হচ্ছে, ইরান দুটা কাউন্টার করছে, নাথিং বাট চেস বোর্ড। এখানে এই চেস বোর্ডের মতো এখানে নাড়াচাড়া চলছে। এই নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে কি গেমসটা একটা পর্যায়ে গিয়ে আপনাকে থামতে হয়, বাধ্য থামা। কারণ হচ্ছে আপনি দেখেন যে তেলের বাজারে ভুক্তভোগী শুধুমাত্র মিডল ইস্টের দেশগুলো হবে, ওয়ার্ল্ড ওয়াইড। আপনি এই ওয়ার্ল্ডের যে প্রেশার, আপনি কি মনে যেই ইউরোপীয় ইউনিয়ন এক সময় ইউএসএ কে কোনো ধরনের কথাবার্তা ছাড়া একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখতো, যে কোনো হামলার ক্ষেত্রে, যে কোনো ক্রাইসিসের ক্ষেত্রে ইউএসএ কে দিয়ে রাখতো ইউরোপীয় ইউনিয়ন, সেই ইউরোপীয় ইউনিয়নের অবস্থা এখানে আপনি, হ্যাঁ পিছনে অনেক কিছু থাকতে পারে, পিছনে অনেক ক্যালকুলেশন থাকতে পারে, আপনি নামতেছেন না তাদের সাথে, কিন্তু তাকে তো ঘাটে দিচ্ছেন, আপনি ঘাটিটা শোনেন, একদিনই তো আপনি সব বন্ধ করতে পারবেন না। কিন্তু এতটুকু কি একসময় দেখা গেছে? এই ইউরোপীয় ইউনিয়ন আজকে অন্তত কিছু ক্ষেত্রে না বলার জন্য তার সাথে দাঁড়াচ্ছে, কিছু ক্ষেত্রে তাকে বলছে কয়েকটি দেশ একটু নিমরাজি। এইটা গত 10-12 বছর আগেও কি 20 বছর আগেও এটা সম্ভব ছিল না। এটা হচ্ছে প্রেক্ষাপট, এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতায় আপনি যখন দেখবেন যে ইউএসএ আপনি বলছেন হামলা করছে, এই কেন ট্রাম্প হামলা করছে, অবশ্যই একটা ক্যালকুলেশন আছে। তার হয়তো মনে হচ্ছে যে তার ইউএসএ তো মনে করছে ইরানকে দুটা বড় ধরনের হামলা চালালে সে হয়তো পিছনে আসবে। এই যে পিছাচ্ছে না, এটাও একটা এক্সপেরিয়েন্স। এই এক্সপেরিয়েন্স আমরা লাস্ট 20 ইয়ার্স আপনার 30 ইয়ার্স দেখিনি, আমাদের দেখার অভিজ্ঞতা নেই বিশ্বব্যাপী। এটি আমেরিকার জন্য একটা নতুন ধরনের অভিজ্ঞতা। এখন এই যে নতুন করে আবার এই হামলাটা করে আপনি আসলে দৃশ্যত কি উপার্জন করবেন, কি আয় করতে পারবেন, কি লাভ করতে পারবেন, সেটার উপর আবার নতুন পরবর্তী যে স্টেপটা সেটাও ক্যালকুলেট হবে। এখন এই যে নতুন যে হামলা, আবার নতুন করে হামলা শুরু হলো, আমার একটা ভয়, আপনি এটা আমাকে ব্যাখ্যা করেন, সেটা হচ্ছে এই যুদ্ধটা যদি এখন ফুল ফেজে হয়ে যায়। আমরা আগে কি দেখেছি যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বন্ধুরা, ধরেন ইউরোপ, ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়ন, তারা কিন্তু সামনে এসে সাহায্য করেন, তারা পেছন থেকে যে যাভাবে পারছে মুখে এক কথা বললো তারা সাহায্য করছে। এদিকে আবার পক্ষান্তরে ইরানকে সামনে রাখছে কে? চায়না আর রাশিয়া। কিন্তু এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয়, এই মহাশক্তি গুলা কি সামনে এসে পড়বে না? আমি প্রকাশ্যে আসারটা আমি একটু সময় নেব, আমার মনে হচ্ছে না যে প্রকাশ্যে এখনই আসবে। এটা আসলে কি হবে জানেন, আমার কাছে যেটা মনে হয় দৃশ্যত, পৃথিবীতে এরকম অনেকগুলো যুদ্ধ আছে, যেমন আপনি পাশাপাশি ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এটাকে আসলে কোনো সমাধান হচ্ছে না। এই যুদ্ধটা দুর্ভাগ্যবশত আরো কিছুদিন লিঙ্গার করুক। এইটা হচ্ছে আপনার এই যে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা বা আলোচনা বা হামলার যেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে মনে হচ্ছে এটা আসলে খুব সহজভাবে, খুব দ্রুত এটার কোনো সমাধান আসা খুবই সম্ভব না, যদি কাকতালীয়ভাবে ইরান বা ইউএস এর মধ্যে কোন একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হয়। এখানে থার্ড কান্ট্রি পাকিস্তান এসে বা তুরস্ক এসে বা ওমান এসে বা অন্য যে কেউ এসে এইটাকে আপনি এমন পর্যায়ে নিয়ে যাওয়ার মতো শক্তি বা ক্ষমতা বা মধ্যস্থতাকারীদের কারণ এই বিষয়ে সম্পর্কটা নেই। হ্যাঁ, যদি ট্রাম্প প্রশাসন মনে করে থাকে যে আমি তো এই জিনিসটা করছি একটা জেদের বসে, বা ইরান যদি মনে করে যে আমি আরো 20% ছাড় দিব আলোচনার জায়গা থেকে, আমি হয়তো ট্যারিফটা যেখানে বলছি ততটুকু না ধরে ট্যারিফটাকে আমি আরো কম ধরবো, হ্যাঁ, সেই জায়গাগুলো যদি নেগোসিয়েশন আসতে পারে, আমার কাছে তাহলে একটা সমাধানের রাস্তা দেখি। আর আপনি যেটা বলছেন যে এই রাশিয়া বা চীন, দেখুন রাশিয়া বা চীন যার জায়গায় ঠিক, রাশিয়া বা চীন খুব ভালো মতোই জানে একটি পারমাণবিক হামলা হলে সেটা দৃশ্যত কারোর জন্যই ভালো নয়, এটা এক সহজ উত্তর ভাবে কারোর জন্যই ভালো নয়। সেই চীন তার বাণিজ্যিক ভাবে, আপনি চীনের যুদ্ধের আপনি বলতে পারবেন লাস্ট গত 10 বছরে চীন কোনো বড় ধরনের যুদ্ধে গেছে, 40 বছরে তারা যায়নি। এবং ভারতের সাথে যে ভূখণ্ডগুলোর সমস্যা আছে, হাতাহাতি, এটা কোনো ধরনের যুদ্ধ পর্যায়ে যায় না। দুটো বর্ডার গার্ডের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে বর্ডারে কিছু হাতাহাতি। চীন তার যুদ্ধটা অন্য জায়গায়, তার যুদ্ধ হচ্ছে বাণিজ্যিক যুদ্ধ। তার ইয়েটা হচ্ছে সে পুরো বিশ্বটাকে তার বাণিজ্য দিয়ে তার যে নিয়ন্ত্রণে নিয়ে নেবে। এইখানে চীন কখনো ভুলেই
ওই জায়গায় যাবে না। রাশিয়ার নিজের ভূখণ্ডের জন্য যুদ্ধ করছে রাশিয়ার, কারণ ইউক্রেন যদি আপনার শক্তিশালী হয়ে যায় তাহলে রাশিয়া নিজের জন্য সমস্যা, সে ন্যাটোর কাছে দুর্বল হয়ে যাবে, ন্যাটো দ্বারা একদমে প্রভাবিত হবে। আশপাশে সবগুলো দেশই তো ন্যাটোর কাছে একদমে চলে গেছে, সেখানে রাশিয়া নিজেকে একটু সিকিউর করার জন্য এখানে যার যার স্বার্থনী সবাই আছে। হ্যাঁ, তাহলে রাশিয়া কেন ইরানকে সাপোর্ট দিচ্ছে? কারণ ইরান, আমরা আগেও জানি ইরান এখানে রাশিয়াকে যুদ্ধের প্রথম দিকে তার সেই যে ড্রোন দিয়ে বিশাল একটি সাহায্য করেছে। সেই অবস্থায় রাশিয়ার অনেক কিছু ঘাটতি ছিল। হ্যাঁ, কারণ এত বড় ব্যাকআপের সাথে ন্যাটোর যদিও 32টা দেশের সাথে তার যে সেখানে ইরান একটা বিশাল সাপোর্ট দিয়েছে। এই সাহায্যগুলো থাকবে, এই সুযোগ, এই একে অপরকে সাহায্য করা, ছোটখাটো সাহায্য করা, কিন্তু বিশাল আকারে আসা মানে তাহলে তো থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে একদম পুরোপুরি। এরপরে যদি কোনো দেশ ইউএস এর বিরুদ্ধে রাশিয়া বা চীন যদি দাঁড়িয়ে যায়, এটা আপনার তৃতীয় বিশ্ব ছাড়া, যুদ্ধ ছাড়া আর কিছুই হবে না। আচ্ছা, ইউএস, আমার সোজা কথা, আমি এই অত বিশ্লেষক না, আমার সোজা কথা, আমি ইউএস হচ্ছে একটা পরাশক্তি, পৃথিবী মানুক বা না মানুক, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটা সবাইকে দেখে আসে, ন্যারেটিভ একটা তৈরি হয়েছে। এখন যদি ইরান যুদ্ধ থেকে সে সরে যায়, যেভাবে হোক সরে গেলে আলোচনার মাধ্যমে, তাকে তো পরাশক্তি হিসেবে কেউ আর গণ্য করবে না। এখন সে তো চাইবে আরেকটা মরণ কামড় দিতে, এবং সবাই বলছে একটা যে ফুট ইন দ্য গ্রাউন্ড, যে গ্রাউন্ড অপারেশন সে চালাবে শেষ মুহূর্তে একটা। কারণ আপনি ধরেন, আপনি প্রবীর, আপনি একজন মহাশক্তিধর, আমি দুর্বল ইরান, কিন্তু আপনি আমার সাথে পারছেন না। এখন কোনো মতে আপনি যদি চলে যান, পুরো বিশ্বের কাছে কিন্তু আপনি হেয় হয়ে যাবেন, যে পুচকে ইরানের কাছে হেয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনি পিছপা হলেন। তার ট্রাম্প তো ছাড়বে না, ট্রাম্প তো, তাহলে এই যুদ্ধ তো থামতেছে না। আপনার প্রথম কথা হচ্ছে, আপনি কোনোভাবেই সে গ্রাউন্ড ইয়েতে যাক বা যেখানেই যাক, ইউএসএ কোনোভাবেই তার এই জায়গা থেকে সরবে না। এটা একটা সত্য কথা, কারণ তার সরে যাওয়ার আসলে কোনো কারণ নেই। দুই নাম্বার বিষয়টা একটা পরিষ্কার, তবে এই পাল্টা যেটা ছিল হচ্ছে, ইউএসএ কিন্তু পিছিয়ে যাওয়ার রেকর্ড আছে, পেছানোর রেকর্ড আছে, পেছানোর রেকর্ড যে নেই তা না। হ্যাঁ, ভিয়েতনামের কথা আপনি বলতে পারেন। হ্যাঁ, ভিয়েতনামের রেকর্ড আছে। ইরাক থেকে প্রায় 20 বছরও কিছু করতে পারেনি। আফগানিস্তানে সাম্প্রতিক সময় কি হলো? হ্যাঁ, এটা কূটনৈতিক পর্যায়ে গিয়ে হোক, যেভাবে হোক, তাকে সরতে হয়েছে। শুধু সরতে না, 24 ঘন্টার মধ্যে পালাইতে হয়েছে জিনিসপত্র। এখন বিষয়টা হচ্ছে, সরার ইতিহাস আছে, কিন্তু এই ক্ষেত্রে হয়তো বা সেই পরিমাণ পশ্চাৎ করবেন না, সেই পিছনে আসবে না। কিন্তু বিষয়টা হচ্ছে ওই জায়গায় আপনি যেই জায়গাটাতে আমরা মনে করছি তার যদি সে আপনার স্থল বাহিনী দিয়ে হামলা শুরু করে, বা সেক্ষেত্রে সেটা কিন্তু তখন একটু খুব মানে কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে যাবে, এটা সত্য কথা। কিন্তু বিষয় হচ্ছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা হচ্ছে এই হামলার গত 3 দিনের যে হামলার যে স্টেজ, যে পর্যায়ে, এটা আমার কাছে মনে হচ্ছে ওই যে আলোচনার কে আরেকটু প্রভাবিত করার জন্য, আলোচনাকে আরেকটু মানে নিজের আমার সাইডে যেন আলোচনাটা আসে, সেটা। আচ্ছা, আমরা অন্য নিউজ বলতে কি, ইরানের পানির পাম্পে মার্কিন হামলা। এখন আমরা জানি যে যুদ্ধ চললে একটা নিয়ম নীতি মেনে চলতে হয়। আপনি সামরিক স্থাপনা হামলা করতে পারেন, আবার আপনার কাউন্টার পার্ট যেখান থেকে হামলা করছে সেখানে আপনি হামলা করছে, কিন্তু আপনি এই যে জনসাধারণের পানির পাম্প, বিদ্যুৎ কেন্দ্র, রেল স্টেশন, এগুলো উড়াচ্ছেন কেন? এটা হচ্ছে, আপনি প্রথমত হচ্ছে যুদ্ধের যতই নীতি বলেন, একটা পর্যায়ে গিয়ে আসলে নীতিটা থাকে না। আর 2 নম্বর বিষয় হচ্ছে, পানির পাম্পে কেন স্বাভাবিকভাবে ওনাদের যে টার্গেটটা, এটা বুঝে সাইকোলজিক্যাল একটা টার্গেটে পরিণত হয়েছে। সেটা হচ্ছে, পানির পাম্প ডিস্ট্রয় করলে কি হবে, পানির পাম্প ডিস্ট্রয় করলে জনগণের ভোগান্তি হবে, জনগণ খেপে যাবে। তখন ওই জায়গা থেকে তারা আশা করছেন যে, আমি জানি না, হয়তো সেটাও নিজস্ব সরকারের প্রতি তারা ক্ষোভ জন্মাবে, সেই জায়গা থেকে করছেন। কারণ এই যে আপনার যে এইসব এস্টাবলিশমেন্টে হামলা চালানোর মানেই হচ্ছে জনগণকে এক ধরনের একটা ভোগান্তির মধ্যে ফেলা। তো জনগণ ভোগান্তিতে পড়লে অবশ্যই ভাবে রাষ্ট্র ক্ষমতা যিনি আছেন, রাষ্ট্রের যিনি দেখভাল করছে, তার উপরই তার একটা ক্ষোভ জন্মাবে। একটা কিন্তু এটা যে সত্য কথা, ইরান যদিও খুব ভালো একটা শোডাউন করেছে রিসেন্টলি, কিন্তু ইরানে কিন্তু দ্বিমত মানে সরকারের বিরুদ্ধে শক্তি কিন্তু আছে। তারা হয়তো বা ওই ইরানের এক শাসক গোষ্ঠীর চাপে পড়ে হোক সে কারণে হয়তো সেটা সবসময় ভোকাল হতে পারছে না, কিন্তু একটা গোষ্ঠী কিন্তু আছে ওখানে, যারা ইরানের প্রতিটা দেশে সেই শাসক গোষ্ঠীর সাথে হয়তো বা, দেখুন, অনেক কিছু চিন্তা ভাবনা থাকে, অনেক কিছুই করে থাকে, সেই শাসক গোষ্ঠীটার সাথে হয়তো বা ইউএস এর একটা আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই আছে। সেখান থেকে হয়তো বা বলছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটলে রাষ্ট্রের ভিতরে আরেকটি প্রতিবাদ, রাষ্ট্রের ভিতরে আরেকটি শক্তি জেগে উঠবে, অনেক কিছু ক্যালকুলেশন থাকতে পারে। কারণ আপনার বিশ্ববাজারে আপনার
কাকু তো আবার তেলের দাম বাড়াই দিছে। এখন তো আমার মনে হচ্ছে যে আমার যে মোটরসাইকেলটা বিক্রি করে দিতে হবে, কারণ তেলের পয়সা তো পাবো না, যে টাকা পয়সা আমরা সাংবাদিকরা পাই এই তো পাবো না। তেলের দামের কি অবস্থা বলেন? তেলের দামের সবচেয়ে বড় হচ্ছে স্বাভাবিকভাবে তেল এবং আমি সবসময় পাশাপাশি তেল এবং বিশ্ব শেয়ার মার্কেটের একটা বড় সবচেয়ে সমস্যা হচ্ছে আপনি রাস্তায় যদি দেখেন না যে বাজারে যে কোনো কিছু ঘেউ করে উঠলে বা জোরে বড় সাউন্ড করলে আমরা ভয় পেয়ে যাই। বিশ্ববাজারে এই দুটো আসলে বিষয়টা হচ্ছে সেরকম, কেউ ঘেউ করে উঠলে ওরা আসলে নড়াচড়া শুরু করে। আবার তারপর হচ্ছে আপনার হরমুজ প্রণালী 20% যেদিক দিয়ে আপনার পরিবহনের একটা বিষয় থাকতো, সেই জায়গায় আপনি হামলা চলছে, সেই জায়গাকে কেন্দ্র করে হামলা চলছে, সেই বিষয়কে মানে পৃথিবী এখন মানে এক ধরনের এম্বার্গো চলছে। এইগুলো ঘটলে স্বাভাবিকভাবে এই জায়গাটা একটু নড়াচড়া করে, এই জায়গাটা একটু তারতম্য দেখা যায় এবং সেটাই ঘটতেছে। এবং ঝামেলা যেটা হচ্ছে মানে আমরা হচ্ছে পাশের বাড়িতে মারপিট হচ্ছে বা আমার থেকে অনেক দূরে মারপিট হচ্ছে, সেইটার ভুক্তভোগী হচ্ছে আপনি আর আমি, সেটার ভুক্তভোগী জিনিসপত্র স্বাভাবিকভাবে আপনি স্বাভাবিকভাবে দেখুন না যে যদি আপনি আপনার মোটরসাইকেলে কথা বলছেন, আপনি কালকে সকালে সবজি বাজারে যাবেন, আপনি কালকে সকালে এই বাজারে যাবেন, প্রত্যেকটা জায়গায় যদি 20 টাকা করে না বাড়ে কোনো কারণ লাগবে না। আমাদের যে ঘেউ শুনে আমাদের এমন একটা অবস্থা হয় যে ওই টাকাটাই আসলে কোনো না কোনো ভাবে ওই যে ট্রাম্পের হামলা, ট্রাম্পের হুমকি, মার্কিন প্রশাসনের হুমকি, সেটা কোনো না কোনো ভাবে আমার পকেট থেকে যাচ্ছে। আসলে এইটা হচ্ছে টেকনিক্যাল একটা সমস্যা আমাদের। মানে আমরা এমন একটা ভুক্তভোগী জাতি, আমাদের নিজেদের সমস্যা আছেই। তার মধ্যে হচ্ছে বৃষ্টি পড়লো 50 টাকা, ড্রোন ক্ষেপণাস্ত্র আমাদের উপরে পড়ছে না, কিন্তু তার চেয়ে ভয়াবহ জিনিস আমাদের উপরে পড়ছে, যে আমার পকেট থেকে যাচ্ছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা ছোট্ট করে বলেন। যেহেতু এখন স্বাভাবিকভাবে ভাই এটাতে এমন একটা ঝামেলা যে আপনি যেখানে নিয়ে মারপিট চলছে আপনি গেলে আপনার আমি মারবো, স্বাভাবিকভাবে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আর এখন ঘোষণা দিয়ে বন্ধ করা, এই হচ্ছে পার্থক্য। ঘোষণা দিয়ে বন্ধ করা এটা একটা কারণ, যেহেতু একটা হামলা চলছে, যেহেতু আমরা আলোচনাটাকে বন্ধ করে দিয়েছি, সেই ক্ষেত্রে এখন আসলে ওই ঘোষণাটা স্বাভাবিকভাবে চলে আসে। সেই স্বাভাবিকভাবে চলে আসার কারণে এখন যেটা হচ্ছে এটা অটোমেটিকলি বন্ধ। এখন ভয়েও দিক দিয়ে আসলে কেউ যাবে না, কারণ একটা ঘটনা অলরেডি ঘটেছে, একটা জাহাজের হামলা ঘটনা ঘটেছে, সেই সবাই যার যার নিরাপত্তা চিন্তা করবে। এবং এইটা কিন্তু দুটো বিষয় হবে এই জায়গাটার মধ্যে, মানে আলোচনাটা এই জায়গাটার মধ্যে প্রভাবিত হবে, এই জায়গাটার মধ্যে চাপ সৃষ্টি হবে, একটা প্রেশার ক্রিয়েট হবে এবং একটা প্রেশার গ্রুপ তৈরি হবে যে আসলে দুপক্ষকেই তখন আবার বার্গেনিং এর জায়গায় যাবে। মানে একটা হয় কি যে সবচেয়ে ক্রান্তি লগ্নে চলে গিয়ে কিন্তু আবার ফিরে আসার যে সিস্টেম, এটা আমার কাছে মনে হচ্ছে যে হরমুজ বন্ধ করে দেওয়া, হরমুজের আশেপাশে হামলা হওয়া বা থ্রেট করা, এই বিষয়টা আবার নতুন করে আলোচনার একটা সুযোগ তৈরি করবে। দরকার আমার তো মতে দরকারই নেই আলোচনা, দুইজন ফুল ফেজে যুদ্ধ লাগুক, একটা দল তো সরতেই হবে, ইরান সরবে, নাহলে ইরানের রেকর্ড নাই, মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাবে। কারণ এই আলোচনার নামে যে ধাপ্পাবাজি পুরো পৃথিবীকে দেওয়া হচ্ছে, এটা আসলে সবার জন্য খুব কষ্টের। কারণ আলোচনা হলে মানুষের মনে আশা জাগে, মানুষ একভাবে চিন্তা করে, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে আলোচনা ভেস্তে গিয়ে আবার ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলো, হরমুজ বন্ধ হলো, আমাদের উপরে এফেক্ট হলো, তেলের মাইলের পর মাইল তেলের পাম্পগুলোতে যেটা আমরা দেখেছিলাম ওটা তো আবার শুরু হবে, আবার মাইলের মাইলে গাড়ি পড়ে আছে, তেল পাচ্ছে না। আপনি জানি না, কয়েকদিন আগে আমি দেখছিলাম, বলা ঠিক না, তারপর বলছি এই যে কিন্তু একটা কিন্তু গুঞ্জন সব জায়গায় যে হরমুজ বন্ধ হয়ে গেল, এই গুঞ্জনটা কিন্তু খুব বাজে একটা গুঞ্জন। কারণ আমাদের এখানে কোনো জিনিসের দাম কমে না, অর্ডার হলেও দাম কমে না, কিন্তু আমরা আভাস পেলে দাম বাড়ে। গতকাল বৃষ্টি হয়েছে, আপনি দেখুন গতকাল বৃষ্টি যেসব জায়গায় পানি উঠেনি সেসব জায়গায় গাড়ি ভাড়া চিন্তা, সেখানেও কিন্তু আপনার 50 টাকার গাড়ি ভাড়া, রিক্সা ভাড়া বেড়ে গেছে। সেখানে এই বাজারে কিন্তু আপনি কালকে যান, যেটা 60 টাকা ছিল সেটাও বেড়ে যাচ্ছে। এইটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা ইস্যু পেলে গেলে হয়, ইস্যুটা পেলেই হয়, সেটা হরমুজ হোক আর সেটা তরমুজ হোক, সেটা কিন্তু আমাদের ভিতরে একটা ইস্যু হয়ে যায়। আমাদের কিছু আপনার সব শ্রেণীর লোকই আমরা মধ্যসত্ত্বভোগীদেরকে আমরা দোষারোপ করি, কিন্তু দেখবেন বাজারে গেলে প্রত্যেকটা শ্রেণীর মধ্যে একটা একটা করে মধ্যসত্ত্বভোগী আছে। প্রত্যেকটা বাজারের মধ্যে প্রত্যেকটা জায়গায় একটা একটা মধ্যসত্ত্বভোগী আছে। এই যে মধ্যসত্ত্বভোগীতে আমরা দোষটা দেই, আসলে এত বড় বড় সিন্ডিকেটে যেতে হয় না, ছোট ছোট জায়গার মধ্যে আমরা সিন্ডিকেট করে ফেলেছি, ছোট ছোট বিষয় আমরা ব্যক্তি পর্যায়ে সিন্ডিকেট করে ফেলছি, আমরা হয়তো একটা দোকানে সিন্ডিকেট করে আপনি ধরেন একটা সবজির দোকানে গেলেন, সবজি বাড়লো বা কিছু একটা বাড়লো, আপনি একলা প্রতিবাদ করছেন, আরেকজন এসেও জিনিসটা কিনে নিয়ে চলে গেল, তাহলে আমাদের মধ্যেই যখন সেই জিনিসটা নাই, আমাদের মধ্যে সেই জিনিসটা থাকলে তো এটা অন্যায় ভাবে সুযোগ পেলেই আমরা মেনে নিলাম। এক জায়গায় বন্যা হচ্ছে, সবজি পচে গেছে বা মাছ ভেসে গেছে বা ধানের ক্ষতি হয়েছে, আমরা মেনে নিলাম যে হ্যাঁ ওই এলাকাতে যেটা আসবে দাম বেশি। কিন্তু আপনার হরমুজ প্রণালীতে যদি যুদ্ধ লাগে আর এখানে যদি পেঁয়াজের দাম বাড়ে, আলুর দাম বাড়ে, সেটা তো আপনি সবচেয়ে ঠিক আছে। হরমুজ প্রণালী যখন যুদ্ধ লাগলো, আপনি বন্যা হলো, এই জিনিসটা যখন বন্ধ হয়ে যাবে, হরমুজ প্রণালী বা বন্যা যখন পানি যখন নেমে যাবে, তখন কি আপনি সবজির দাম আগের সেই 1 সপ্তাহ 3 সপ্তাহে ফিরে আনবেন?
ধরেন 60 টাকাটা 80 টাকা হয়েছে তখন 70 টাকা হবে, কমছে তো, হ্যাঁ বলে কমছে তো 10 টাকা কমছে, কিন্তু আগে যে 60 টাকা ছিল সেটা বলেন যাবে না। সেই জিনিস আপনাকে 40 টাকা দিয়ে কিনেছি, সে কেন ভাই 40 টাকায় আসবে না? আমাদের তো ফিরে আসার অবস্থা। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনাটা অন্যদিকে চলে গেল, কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই বাজার করেন, বাজারে যান, সবকিছুর প্রভাব আসলে সব দিকে, কারণ পুরো পৃথিবীটা এখন আপনার হাতের মুঠায়। কোনো পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো যদি সমস্যা হয়, আপনি নিশ্চিত থাকেন সেই সমস্যার ভুক্তভোগী আপনিও হবেন, আগে নালে পরে। আমরা দেখছি আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কি হতো, ওখান থেকে যে গম আসতো, তারপরে তেল আসতো, সয়াবিন, সব ধরনের এগুলোর দাম হু হু করে বেড়ে গেল। তারপরে আপনার সাবান, টয়লেটারিজের জিনিসপত্রের দাম বেড়ে গেল। এখন হরমুজ প্রণালী বন্ধ, হরমুজের তেল আসে না। এটা তো তেল একটা ক্রাইসিস, শুধু তেল না, কিন্তু আমরা সাধারণত তেল দিচ্ছি, তেলের সাথে পুরো বাজারটা নিয়ন্ত্রণ করে। আর আমরা তো যারা বাঙালি আছে তারা বুঝেনি তো রাতারাতি কিভাবে কোটিপতি হব সেটার চিন্তা ভাবনা করি। আমরা নিজস্ব সমস্যা নিজস্ব দেখি, কিন্তু আপনার সমস্যা আরেকজনদের পাশে দাঁড়াবে, কারণ এই সমস্যাটা তারও হবে, সেটা আমরা চিন্তা করি না। তাই আমাদের শুভবুদ্ধির উদয় হোক। আর আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরিপূর্ণটা দেখবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা দেখবেন সেটাও আপনারা আমাদেরকে লিখে পাঠান। আমাদের অনুষ্ঠান আরো কিভাবে কোন কোন এলিমেন্ট যোগ করলে আপনারা খুশি হবেন, আমাদেরকে মেইল করেন, আমাদেরকে কমেন্টে করেন, আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আর বিজ্ঞাপন প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেই হিসেবে আপনারা যোগাযোগ করতে পারেন। এই বলেই আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আমাদের দুজনের তরফ থেকে সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।